to Sports Live presented by White Plus Pro Sensitive Toothpaste. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। শুরুতেই থাকছে বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। ওয়ানডের পর টি-20 সিরিজ জেতা হলো না বাংলাদেশে। তৃতীয় ও শেষ টি-20তে 6 উইকেটে জিতে স্বাগতিকদের সাথে ট্রফি ভাগাভাগি করল কিউইরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টাইগারদের দেয়া 103 রানের লক্ষ্য 20 বল আগেই টপকে যায় ব্ল্যাক ক্যাপরা। ম্যাচ সেরা হয়েছেন জেইকব আর সিরিজ সেরা তাওহিদ হৃদয়। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচের ফলাফলটা গড়ে দিতে পারে বৃষ্টি, সেই সম্ভাবনা আগেই ছিল। অঝোরে যখন বৃষ্টি নামলো, মিরপুরে গ্যালারিতে থাকা প্রায় 15,000 দর্শক কেবলই গুনছিল অপেক্ষার প্রহর। বৃষ্টি শেষে ঝলমলে রোদ দেখা গেলেও খুশিটা আর দেখা যায়নি দর্শকদের মুখে। 6 উইকেটের হারে হোম অফ ক্রিকেটে শেষ ম্যাচের গল্পটা বাংলাদেশ লিখেছে ব্যর্থতার। মেঘাচ্ছন্ন মিরপুরে ম্যাচটা শুরু হয় যথাসময়ে। টস হেরে ব্যাট করতে নেমে 6.4 ওভারে 50 রান তুলতেই মুষলধারে বৃষ্টি হোম অফ ক্রিকেটে। সাইফ হাসান, তানজিদ তামিম, পারভেজ ইমনদের 35 রানের মধ্যে হারিয়ে ততক্ষণে ব্যাকফুটে টিম টাইগার্স। বাকি গল্পটা যেন লেখা বৃষ্টি ঘিরেই। ঘণ্টাখানেকের অপেক্ষা শেষে বৃষ্টি বন্ধ। খেলা শুরু হয় বিকেল 4:30টার দিকে। মিরপুরের আকাশে মেঘ কেটে গেলেও বাংলাদেশের ব্যাটিংয়ে পিছু ছাড়েনি হতাশা। ডিএল মেথডে 15 ওভারে ম্যাচ নেমে আসলেও একে একে উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে টিম টাইগার্স। লিটন, শামীম, সাইফুদ্দিন, রিশাদরা কে কত দ্রুত সাজঘরে ফিরবেন যেন নেমেছিলেন সেই প্রতিযোগিতায়। এক প্রান্তে তাওহিদ হৃদয় রানের চাকা সচল রাখলেও আরেক প্রান্তে শুধুই আসা যাওয়ার মিছিল। শেষ পর্যন্ত 14.2 ওভারে 102 রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। 24 বলে 2 ছক্কায় 33 রানে অপরাজিত থাকেন হৃদয়। কিউইদের পক্ষে 9 রানে 3 উইকেট নেন জশ ক্লার্কসন। 103 রানের সহজ টার্গেটটাই নিউজিল্যান্ডের জন্য কঠিন করে দেন শরীফুল ইসলাম। ইনিংসের দ্বিতীয় ওভারেই দুর্দান্ত 2 ডেলিভারিতে ফেরত পাঠান কাতিনি ক্লার্ক আর ডিন ক্লেভারকে। পরের ওভারে আরেক ওপেনার টিম রবসনকে দারুণ এক সুইংয়ে করেন বোল্ট। 25 রানে 3 ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে রোমাঞ্চ এনে দেন এই বাহাতি পেসার। ছন্দে থাকা নিক কেলিকে 1 রানেই আটকেলেন শেখ মেহেদী। মিরপুরের গ্যালারি থেকে যখন জয়ের আশা জাগানিয়া গর্জন, তখন বেভন জ্যাকবসের 31 বলে 62 রানের ঝড়ে নিস্তব্ধ গোটা হোম অফ ক্রিকেট। 20 বল হাতে রেখে বাকি পথটা সহজেই পাড়ি দেয় কিউইরা। সিরিজ সমতা হলেও দ্বিতীয় সারির দলটার বিপক্ষে তৃপ্তির ঢেকুরটা যে গিলতে পারেনি টাইগাররা। ম্যাচের এখনও বেশ কিছু রান বাকি, তবে তার আগেই দলে দলে সমর্থকরা মাঠ থেকে বাড়ি ফিরছেন, কারণ বাংলাদেশের পরাজয়টা যে নিশ্চিত তারা সেটা বুঝে গেছেন। আক্ষেপ নিয়ে হতাশ মনে বাড়ি ফিরছেন। ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও এবার টি-20তে প্রথম ম্যাচে জয়ের পর শেষ ম্যাচে হার দিয়ে সিরিজ সমতায় শেষ করলো টিম টাইগার্স। তবে কি শেষ পর্যন্ত বৃষ্টি কাল হয়ে দাঁড়ালো বাংলাদেশের জন্য? রঙিন পোশাক ছাপিয়ে এবার বাংলাদেশের পরিকল্পনায় নিশ্চয়ই থাকবে টেস্ট ক্রিকেট, কারণ দিন কয়েক বাদেই পাকিস্তানের বিপক্ষে নতুন ফরম্যাটে, ভিন্ন ফরম্যাটে নতুন মিশনে নামবে টিম টাইগার্স। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। ওয়ানডে আর টি-20-র পর এবার কিন্তু টাইগারদের সামনে টেস্টের প্রস্তুতি, এবং সেই প্রস্তুতিটা যদি ঠিকঠাকভাবে বাংলাদেশ নিতে পারে তাহলে টি-20-তে না জিততে পারে সেই আক্ষেপটা কিছুটা হলেও ঘুচতে পারে বাংলাদেশ দলের। এদিকে অবশেষে পর্দা উঠেছে প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন করে স্পোর্টস 2026-এর। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে বোতাম চেপে এর লোগো ও ট্রফি উন্মোচন করেন। দিনভর বৃষ্টি উপেক্ষা করে স্টেডিয়ামের গ্যালারি ছিল পরিপূর্ণ। সারা দেশের প্রতিটি কোণায় এই ট্যালেন্ট হান্ট সফল হলে এশিয়ায় আধিপত্য দেখাবে বাংলাদেশ, বিশ্বাস সকলের। দিনভর বৃষ্টি উপেক্ষা করে স্কুলের ছাত্রছাত্রী খেলোয়াড়দের উপস্থিতিতে গ্যালারি হাউসফুল। বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দের মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী সহ পুরো স্টেডিয়াম। আপাতত 8টি খেলা নতুন কুড়িতে অন্তর্ভুক্ত করা হলেও আগামীতে তা বাড়বে। ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক এক
একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে, পারবে? কে? তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে। ৩০০ ক্রীড়াবিদকে মাসিক ১ লাখ টাকা করে ক্রীড়া ভাতা দেওয়ার মধ্যে দিয়ে নতুন দিগন্তের উন্মোচন হয়েছিল। এবার নতুন কুড়ির মাধ্যমে সারা দেশের প্রতিভা অন্বেষণ কার্যক্রম সেই স্বপ্নের বিস্তৃতি পেল, যার শুরুটা হলো এই সিলেটে। আমাদের নির্বাচনী স্লোগান ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই অঙ্গীকার ইতিমধ্যে বাস্তবে রূপ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বর্তমান সরকার খেলোয়াড়দের মধ্যে ক্রিয়া ভাতা, ক্রিয়া কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছে। প্রতিভাবানদের বাছাই প্রক্রিয়া সুষ্ঠু না হলে হারিয়ে যেতে পারে তৃণমূলের খেলোয়াড়রা। আমার যেটা মনে হয় যে বর্তমান যুগে দাবাটা কিন্তু দিনকে দিন জনপ্রিয়তা পাচ্ছে অনলাইনে খেলাগুলো দেখার সুযোগের জন্য। তো যখন বাছাই প্রক্রিয়া খেলাগুলো হবে সেটা যদি আমাদেরকে অনলাইনে দেখানোর সুযোগ হয় তাহলে আমার মনে হয় এটা আরও বেশি পপুলারিটি পাবে। প্রতিটা উপজেলা পর্যায়ে নতুন করে স্পোর্টস একাডেমি তৈরি হোক, তারপর আস্তে আস্তে আমরা যারা অনেক অতি ক্ষুদ্র এলাকা থেকে উঠে এসেছি তাদের জন্য বিশেষ করে তারা প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে, তারা আস্তে আস্তে ভবিষ্যতে দেশের জন্য ভালো কিছু করবে। দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো নতুন এক অধ্যায়। সংস্কৃতি অঙ্গনে নতুন করে যে আলোড়ন করেছিল, সবার বিশ্বাস নতুন এই আয়োজন বদলে দেবে দেশের স্পোর্টস। দুটি পাতা একটি কুড়ির দেশ এই সিলেট। পুণ্যভূমি সিলেটে প্রস্ফুটিত হলো নতুন একটা কুড়ি। প্রতিভা অন্বেষণ কার্যক্রম সফল হলে বাংলাদেশ নিঃসন্দেহে আগামী বছরগুলোতে ক্রীড়াঙ্গনে বিশ্বে শাসন করবে। সিলেট জেলা স্টেডিয়াম থেকে মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, সিলেট। উন্মোচিত হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফিও। আগামী ৪ মে থেকে শুরু হবে ডিপিএল এর এবারের মৌসুম। সিসিডিএম চেয়ারম্যান ও বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেছেন বেশ কিছু জায়গায় আনতে চান বদল, যেমন ক্রিকেটারদের স্বাস্থ্যকর লাঞ্চ নিশ্চিতে বিসিবি লাঞ্চ সরবরাহ করবে। সুইচ চাপতেই উঠে এলো ট্রফি। নিতান্ত সাধারণ ছবি, কিন্তু বলে অসাধারণত্বের গল্প। এবারের ঢাকা প্রিমিয়ার লিগ হওয়া নিয়েই ছিল শঙ্কা। শঙ্কায় পড়েছিল কত কত ক্রিকেটারের পরিবার। অবশেষে আশার আলো, ডিপিএল মাঠে গড়ালো। দ্য মেইন থিং ইজ মাঠে খেলা ফিরছে, প্লেয়াররা খেলবে, আমরা সবাই খেলা এনজয় করব, আর ফাইন্যান্সিয়ালি প্লেয়ার্সরা বেনিফিট হবে। বিকজ আমি শিওর এখানে অনেকেই আমরা নিউজ দেখেছি সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনের প্লেয়াররা ক্রিকেট ছেড়ে অনেকে ফুচকা বিক্রি করছে, রিক্সা চালাচ্ছে, এরকমও কাহিনী আমরা শুনেছি, দেখেছি। এক সময়েই ডিপিএলে খেলে গেছেন ওয়াসিম আকরাম, সনাথ জয়সুরিয়ার মতো তারকারা। সময়ের বদলে ডিপিএল তার ঐতিহ্য হারিয়েছে। লিগের মান নামতে নামতে এতটাই নেমেছে যে এই লিগকে এখন অনেকেই ডাকেন ঢাকা পিকনিক লিগ নামে। ঢাকা প্রিমিয়ার লিগ 50 ওভার্সের একটা টুর্নামেন্ট, যেটা পৃথিবীতে অনেক আলোচনা সবসময় ছিল, যে এখানে পৃথিবীতে অনেক বড় বড় প্লেয়ার, ওয়াসিম আকরাম থেকে নিয়ে শুরু করে সানাত জয়সুরিয়া থেকে নিয়ে শুরু করে ইউ নেম ইট হ্যাজ পার্টিসিপেট ইন দিস লিগ। এই বাস্তবতা বদলে ফেলতে নানা উদ্যোগও নিয়েছে বিসিবি। এবারই প্রথম 6টি ভেন্যুতে খেলা হবে। প্রতিদিন 4টি করে ম্যাচ সম্প্রচার করা হবে। 6 ভেন্যুতে 4 থেকে 5টা আইসিইউ অ্যাম্বুলেন্স থাকবে আকসুর সদস্য। শুধু তাই না, এবার দলগুলোর লাঞ্চের ব্যবস্থাও করবে বিসিবি। দলগুলো এতদিন দুপুরের খাবারের ব্যবস্থা করত নিজেরাই, সেখানে বেশিরভাগ সময় থাকতো ক্রিকেটারদের ফিটনেসের ক্ষতি হয় এমন খাবার। সেখানেও বদল আনছে বিসিবি। শেষ করার পর যখন লাঞ্চ সার্ভ করতো, ওই জায়গায় আলু ভর্তা, গরুর মাংস আর ডিম ভাতই থাকতো। সো যদি আপনি অ্যাকচুয়ালি ফিটনেসকে নিয়ে এত কনসার্ন বা ফিটনেসের আপনি একটা ক্রাইটেরিয়া সেট করতে চান, সো আপনি তো সব দিকটা অ্যাটলিস্ট ট্রাই করতে হবে কভার করার জন্য। আগামী 4 মে থেকে শুরু হবে ডিপিএল এর এবারের মৌসুম। সিঙ্গেল লিগ পদ্ধতিতে হচ্ছে এবারের লিগ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এশিয়ান গেমসকে সামনে রেখে অসহনীয় গরম ও আলোক স্বল্পতার মধ্যে চলছে জাতীয় টেবল টেনিস দলের ক্যাম্প। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় অল্পতেই হাঁপিয়ে উঠছেন প্যাডলাররা। ভালো লাইটের অভাবে ঠিকভাবে অনুশীলন চালানোই কষ্টসাধ্য হয়ে পড়েছে তাদের। শাফিন আহমেদের ক্যামেরায় থাকছে নাসিফ শুভর প্রতিবেদন।
ঘুমিয়ে নয়, আমি আসলে জেগে জেগেই স্বপ্ন দেখি যে আমি পোডিয়ামে দাঁড়িয়ে শুনবো আমার দেশের জাতীয় সঙ্গীত বাজছে। আমি এই অনুভূতিটা নিতে চাই। আমি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে চাই, গলায় একটি মেডেল ঝুলিয়ে দাঁড়িয়ে থাকতে চাই। পোডিয়ামে দাঁড়িয়ে লাল সবুজের পতাকা মাঝখানে রেখে সকল অ্যাথলেটদেরই স্বপ্ন থাকে চারিদিকে বাজবে জাতীয় সঙ্গীতের বিমোহিত সুর। কিন্তু প্রশ্ন থেকে যায়, সেই পর্যায়ে যেতে হলে কতটুকু সুযোগ পাচ্ছেন ক্রীড়াবিদরা। দরজায় এশিয়ান গেমসের মতো বড় আসর করা নাড়লেও শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অসহ্য গরমে চলছে জাতীয় টেবিল টেনিস দলের ক্যাম্প। বাতাস চলাচলের কোনো ব্যবস্থা না থাকায় দম বন্ধকর পরিস্থিতিতেই চলছে হৃদয় মৌদের অনুশীলন। পুরো কমপ্লেক্স জুড়ে এসি থাকলেও কাজ করে না একটিও। 30 মিনিট খেলে আমাদেরকে 15 মিনিট বা 10 মিনিটের একটা ব্রেক নিতে হচ্ছে, কারণ এখানে খেলার আগে শুধুমাত্র দাঁড়িয়ে থাকলেই বোঝা যায় যে একদম দম আটকে আসছে। আর খেলতে থাকলে মনে হয় যে কেউ আমাকে গলা চিপে ধরছে বা আমি মাথা ঘুরে পড়ে যাব, এরকম লাগছে। বাতাস পাস হওয়ার কোনো জায়গা নেই, জায়গাটা একদমই বদ্ধ, যার কারণে অনেক বেশি গরম ফেস করতে হচ্ছে। পুরো সম্পূর্ণ জায়গায় এসি লাগানো আছে, বাট এসি কাজ করে না। 3 ঘন্টা বা 4 ঘন্টা টানা প্র্যাকটিস করতে পারবো, সেখানে দেখা যাচ্ছে 1 ঘন্টায় আমাদের অনেক বেশি ঘাম ঝরতেছে। কেবল গরম নয়, আলোর অপ্রতুলতাও প্রতিনিয়ত ভোগাচ্ছে খেলোয়াড়দের। ভালো মানের লাইট কিংবা ব্যাকগ্রাউন্ডের রঙের প্রভাব অনেক ক্ষেত্রেই পড়ছে তাদের চোখে। আলো স্বল্পতা আছে, কারণ সব থেকে ভালোভাবে বিবেচনা করা হয় যে এমন লাইট যেখানে আসলে ছায়া দেখা যাবে না। ছায়া দেখা গেলেই সেটা কিন্তু এফেক্ট করে। মাঝে মাঝেই আমার মনে হচ্ছে আমার চোখটা ব্যথা করে উঠছে, আমি কতক্ষণ চোখ বন্ধ করে থাকি। আমরা যখন বাইরের দেশে বিভিন্ন টুর্নামেন্ট খেলতে যাই, বিভিন্ন টুর্নামেন্টে যখন পার্টিসিপেট করতে যাই, তখন দেখা যায় তাদের এনভায়রনমেন্ট আমাদের এনভায়রনমেন্ট সম্পূর্ণ আলাদা। লাইটটাও অনেক কম পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল খেলতে যায় অনেক বেশি আলো থাকে। সমস্যাগুলোর স্থায়ী সমাধানের তাগিদ দিলেন সাদিয়া রহমান মৌ। সেই সাথে বোর্ডগুলোর দিকে বাড়তি নজর দেওয়ার কথা জানান মুহতাসিন আহমেদ হৃদয়। টেবিলও এখানে অনেক স্লো। আমরা দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল যেগুলো টেবিলে খেলে থাকি, ওই টেবিলগুলো অনেক বেশি ফাস্ট, অনেক বেশি বাউন্সি, তো ওখানে যে আমাদের কভার করতে একটু টাইম লেগে যায়। বর্তমানে যে আমাদের এত বড় একটা স্টেডিয়াম, এখানে যদি শুধুমাত্র সঠিক ফ্যাসিলিটিস প্রোভাইড করা যায়, অনেক ভালো ভালো ইন্টারন্যাশনাল ম্যাচ হোস্ট করা সম্ভব, অনেক ফ্রেন্ডলি ম্যাচ হোস্ট করা সম্ভব। এত সংকটের মাঝেও এশিয়ান গেমসের মঞ্চে সেরা 5-এ থাকার লক্ষ্যে নিজেদের তৈরি করছেন প্যাডলাররা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। 3 ঘন্টার শ্বাসরুদ্ধকর জিজ্ঞাসাবাদ, এরপর এক নাটকীয় প্রত্যাখ্যান। কানাডার ভ্যাঙ্কুভারে ফিফার 76তম কংগ্রেসে যোগ দিতে গিয়ে কানাডার বিমানবন্দরে চরম অপমানের মুখে পড়েন ইরান ফুটবল প্রধান মেহেদী তাজ। তবে ইরান প্রতিনিধি দলকে ফিরিয়ে আনতে বিশেষ বিমানের প্রস্তাব দিলেও ফিফাকে বুড়ো আঙুল দেখিয়েছেন ইরান ফুটবল প্রধান। রীতিমতো ধুয়ে দিয়েছেন ফিফা কর্তাদের। শুরু হয়েছে ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন। তবে মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়েছে রাজনৈতিক স্নায়ুযুদ্ধ। কানাডার ভ্যাঙ্কুভারে ফিফার 76তম কংগ্রেসে যোগ দিতে গিয়ে কানাডার বিমানবন্দরে চরম অপমানের মুখে পড়েন ইরান ফুটবল প্রধান মেহেদী তাজ। 3 ঘন্টার শ্বাসরুদ্ধকর জিজ্ঞাসাবাদ, এরপর এক নাটকীয় প্রত্যাখ্যান। ফিফার কংগ্রেসে আমন্ত্রিত ছিল ইরানও, কিন্তু টরন্টোর বিমানবন্দরে পা রাখতেই বদলে যায় দৃশ্যপট। কানাডার ইমিগ্রেশনের কাঠগড়ায় ইরান ফুটবল প্রধান ও তার সদস্যরা। প্রশ্ন একটাই, তিনি কি ইরানের বিতর্কিত ইসলামিক রেভলিউশনারি গার্ড বা IRGCর সদস্য? আমাদের সবার ভিসা ছিল এবং তুরস্কেও আমাদের পরীক্ষা করা হয়েছিল। তারা বলেছিল আপনার জন্য কিছু প্রশ্ন আছে এবং জানতে চেয়েছিল আমরা IRGCর সদস্য কিনা। জবাবে আমরা বলেছি ইরানের 9 কোটি IRGC সদস্য রয়েছে। এরপর তারা জানায় এই সংগঠনের লোকদের আমরা প্রবেশ করতে দেই না, এটাই আমাদের দেশের আইন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শুধুমাত্র মেহেদী তাজকে প্রবেশের অনুমতি দিলেও তা মেনে নেননি তিনি। সঙ্গীদের ফেলে রেখে একা ভ্যাঙ্কুভারে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফিরতি পথ ধরেন ইরানি বস। নাটকীয়তার এখানেই শেষ নয়। ইরান প্রতিনিধি দল যখন তুরস্ক ট্রানজিটে, তখন ইরানি প্রতিনিধিদের সম্মানের সাথে কানাডায় ফিরিয়ে নিতে বিশেষ বিমানের প্রস্তাব পাঠান জিয়ান্নি ইনফান্তিনো। সেই প্রস্তাবকেও বুড়ো আঙুল দেখিয়েছেন ইরান ফুটবল প্রধান। এমন ন্যাক্কারজনক ঘটনায় ফিফা কর্মকর্তাদের ধুয়ে দিয়েছেন মেহেদী তাজ। আমি ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রমকে বলেছি, আপনারা আমেরিকার ভয়ে ভীত এবং তারা যা বলে আপনারা সেটাই মানেন। আমরা যদি বিশ্বকাপে অংশ নিতে যাই তাহলে আমাদের দলের জন্য কোনো বাহ্যিক সমস্যা বা বিতর্ক যাতে না থাকে তা নিশ্চিত করতে ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা প্রয়োজন।
বিশ্বকাপের ঠিক আগে ভিসা বিড়ম্বনা এবং এই জিজ্ঞাসাবাদ জন্ম দিয়েছে নতুন বিতর্কের। একদিকে দেশের নিরাপত্তা এবং আইন, অন্যদিকে ফুটবল প্রেমীদের আবেগ। এই লড়াইয়ে মাঠের বাইরের রাজনীতি গোল দিয়ে দিল ফিফাকে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। কক্সবাজারে হয়ে গেল কক্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ 2026। শুক্রবার রাতে অনুষ্ঠিত ফাইনালে ট্রফি জিতেছে জেকেজেভি টাইটান্স। ফাইনালে 0 হাঙ্গারকে 1-0 গোলে হারিয়েছে জেকেজেভি টাইটান্স। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি এবং পুরস্কার তুলে দেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালে মোহাম্মদ ওবায়দুল্লাহ। তাওয়াক্কাল স্পোর্টস কমিউনিটির উদ্যোগে এই টুর্নামেন্টে অংশ নেয় 6টি দল। মোট 18টি ম্যাচের মাধ্যমে এই খেলা শেষ হয়। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। ফিফা ফুটবল বিশ্বকাপ মানেই এক মহোৎসব, কিন্তু কানাডার ভ্যাঙ্কুভারে সেই উৎসবের রঙে কিছুটা হলেও পড়েছে দুশ্চিন্তার কালো ছায়া। আসন্ন বিশ্বকাপকে ঘিরে গৃহহীন মানুষদের উচ্ছেদ এবং শ্রমিকদের বঞ্চনার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে শহরটি। তাদের চাওয়া এই ইভেন্ট যেন সাধারণ মানুষকে শহর থেকে দূরে ঠেলে না দেয়। কানাডার ভ্যাঙ্কুভার শহরের প্যান প্যাসিফিক হোটেলের ভেতরে যখন চলছিল ফিফা কংগ্রেস, তখনই হোটেলের সামনে জড়ো হন কয়েকশো বিক্ষোভকারী। তাদের অভিযোগ, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শহর পরিষ্কার করার নামে গৃহহীনদের জোরপূর্বক সরিয়ে দেওয়া হচ্ছে। রাস্তা থেকে কেড়ে নেওয়া হচ্ছে তাদের যৎসামান্য ব্যক্তিগত মালামাল। আয়োজক দেশ হলেও কানাডার এই শহরে প্রতিবাদে নামা মানুষগুলোর জন্য এক দীর্ঘশ্বাসের নাম হয়ে উঠেছে 2026 ফিফা বিশ্বকাপ। রাজপথে স্লোগানে মুখর শত শত মানুষের দাবি একটাই, উৎসবের নামে বন্ধ হোক উচ্ছেদ। কমিউনিটির ভেতরে এখন প্রচণ্ড আতঙ্ক কাজ করছে। 2010 সালের ভ্যানকুভার অলিম্পিকের সময়ও আমরা এমন ভয়াবহ উচ্ছেদ দেখেছি। আমাদের ভয় হচ্ছে বিশ্বকাপের সময় পরিস্থিতি আরও খারাপ হবে। বিক্ষোভকারীদের দাবি, এই বিশাল আয়োজনের বিপুল পরিমাণ অর্থ দিয়ে গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র বা থাকার ব্যবস্থা করা সম্ভব ছিল। মিছিলে যোগ দিয়েছিলেন হোটেল কর্মীরাও। তাদের অভিযোগ, বিশ্বকাপের কারণে হোটেলের ভাড়ায় আকাশচুম্বী লাভ হলেও শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। খেলার দিনগুলোতে হোটেলের এক একটি রুমের ভাড়া এক রাতের জন্য $1800 গিয়ে ঠেকছে, যা সত্যি বলতে গেলে অবিশ্বাস্য এবং অযৌক্তিক। অথচ কোম্পানিগুলো তাদের এই বিপুল সম্পদের সামান্য অংশ শ্রমিকদের সাথে ভাগ করে নিতে চাইছে না। মানুষ ফুটবল ভালোবাসে, খেলাধুলা উপভোগ করতে চায়, কিন্তু তারা চায় না এই উৎসব কাউকে পথে বসাক। বিক্ষোভকারীদের দাবি, ফিফা এবং আয়োজকদের নিশ্চিত করতে হবে তাদের মুনাফার একটি অংশ যেন সাধারণ মানুষের কল্যাণে ব্যয় হয়। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুলিশি অভিযান এবং জোরপূর্বক উচ্ছেদ বন্ধ না হলে বিশ্বকাপের আনন্দ ম্লান হবে এ শহরে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। চলমান ফুটবল মৌসুম শেষে ক্লাব বদল করবে এক ঝাঁক তারকা কোচ। শাভি আলোনসো, এনজো মারেস্কা, ইরাউলা, এমনকি দিদিয়ার দেশমসকেও দেখা যেতে পারে বড় কোনো ক্লাবের দায়িত্বে। কোচদের দল বদলের খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। এই মুহূর্তে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে আলোচিত বিষয় কি? হোসে মরিনিওর রিয়াল মাদ্রিদে প্রত্যাবর্তনের গুঞ্জন। তবে এর বাইরেও কিন্তু এক ঝাঁক তারকা কোচ আছে নতুন ক্লাবের সন্ধানে। একসাথে তালিকাটা করলে হয়তো আপনিও হতে পারেন কিছুটা অবাক। নতুন প্রজেক্টের দায়িত্ব নিতে চাইলে কালই যোগ দিতে পারবেন এমন তারকা কোচও আছে একাধিক। তালিকার শীর্ষে রাখতে হবে শাভি আলোনসোকে। বেয়ার লেভারকুজেনে ইতিহাস গড়ার পর রিয়াল মাদ্রিদ অধ্যায়টা সুখকর হয়নি, তবে তাতে শাভির যোগ্যতা কমেনি, বরং সঠিক প্রজেক্ট পেলে এই স্প্যানিশ পেতে পারেন সর্বোচ্চ সাফল্য, মানছেন এক্সপার্টরা। বেকার কিন্তু হাই প্রোফাইল, সর্বস্তরে নন্দিত কোচ এনজো মারেস্কা। টেকনিক্যালি ও টেকনিক্যালি পরীক্ষিত এই ইতালিয়ান লেস্টার সিটিতে চমক দেখিয়ে এসেছিলেন চেলসিতে, কিন্তু স্বাধীনভাবে কাজ করতে না পারায় চাকরি ছাড়েন মারেস্কা। প্রায় একই কারণে ম্যানইউ থেকে চাকরি হারিয়ে এখন বেকার রুবেন আমোরিম। ততটা হাই প্রোফাইল নন, কিন্তু তার ট্যাকটিক্স খুবই সমাদৃত। কোচদের আইডল পেপ গার্দিওলা তার প্রশংসায়
পঞ্চমুখ। শুধু তাই নয়, তার কৌশল ব্যবহার করতে দেখা গেছে পেপকে। বলছি ইপিএল এর সবার মন জয় করা বোর্নমাউথের স্প্যানিশ কোচ ইরাওলার কথা। মৌসুম শেষে ক্লাব বদলাবেন আগে জানিয়েছিলেন। আগামী মৌসুমে এই স্প্যানিশকে নিশ্চিতভাবে দেখা যেতে পারে বড় কোনো ক্লাবের দায়িত্বে। বিশ্বকাপ শেষ হলে আরও বেশ কিছু হাই প্রোফাইল কোচ ক্লাবের দায়িত্ব নিতে প্রস্তুত থাকবেন। তাদের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল হয়তো ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশামস। যে কোনো ক্লাবই এই পরীক্ষিত ম্যানেজারকে পেতে চাইবেন নিশ্চিত। গুঞ্জন আছে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়বেন স্কালোনিও। সেটা হলে ইউরোপের ক্লাব ফুটবলে দেখা যেতে পারে বিশ্বকাপ জয়ী এই তরুণ কোচকে। এখন প্রশ্ন উঠছে এই সব কোচের গন্তব্য কোথায় হবে। এই যেমন লিভারপুল যদি মৌসুম শেষে আর্নে স্লটের সাথে সম্পর্কটা ছিন্ন করে, ইংলিশ গণমাধ্যম বলছে সেক্ষেত্রে শাভি আলোনসো আসবে সর্বোচ্চ বিবেচনায়। ম্যানচেস্টার ইউনাইটেড আর ক্যারিকের জুটি স্থায়ী নাও হতে পারে। সেক্ষেত্রে বোর্নমাউথের স্প্যানিশ কোচ ইরাওলাকে দেখা যেতে পারে ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে। এছাড়াও চেলসি, রিয়াল মাদ্রিদ এমনকি সিটির ড্রেসিং রুমেও দেখা যেতে পারে কোচের রদবদল। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। স্প্যানিশ লিগের ম্যাচে রাতে মাঠে নামবে বার্সেলোনা। রাতে 1টায় ওসাসুনার আতিথ্য নেবে হ্যান্সি ফ্লিকের দল। 33তম রাউন্ড শেষে 85 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা পাচ্ছে শিরোপার জুবাস। 2 নম্বরে থাকা রিয়ালের চেয়ে 11 পয়েন্টের লিড আছে কাতালান ক্লাবটির। ওসাসুনার বিপক্ষে 3 পয়েন্ট নিয়ে দ্রুতই লিগ শিরোপা নিশ্চিত করতে চাইবে বার্সা। তবে ওসাসুনা ম্যাচ তো বটেই, পুরো মৌসুমেই ইনজুরির কারণে লামিন ইয়ামালকে পাবে না কাতালান ক্লাবটি। অনুশীলন শুরু করলেও রাফিনিয়ার খেলা নিয়ে আছে শঙ্কা। এদিকে রোববার রাতে লড়বে রিয়াল মাদ্রিদ এসপানিওল। হ্যান্সি ফ্লিকের দল জিতলে আর রিয়াল পয়েন্ট হারালে লিগ শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনার। তবে রিয়াল জিতলে শিরোপা নিশ্চিত হতে পারে পরের রাউন্ডের এল ক্লাসিকোর মহরণে। বার্সেলোনা সমর্থকদের জন্য দারুণ খবর। কাতালান ক্লাবটির ডাগআউটে 2028 সাল পর্যন্ত থাকছেন হ্যান্সি ফ্লিক। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এই জার্মান কোচের ওপর দীর্ঘমেয়াদী আস্থা রাখছে ক্লাব কর্তৃপক্ষ। বার্সেলোনার ডাগআউটে হ্যান্সি ফ্লিক মানেই যেন সাফল্যের নতুন সমীকরণ। 2024 সালে দায়িত্ব নেওয়ার পর বদলে দিয়েছেন দলের চেহারা। মুন্দো দেপোর্তিভোর খবর অনুযায়ী 2028 সাল পর্যন্ত নতুন চুক্তিতে রাজি হয়েছেন ফ্লিক। চুক্তিতে সুযোগ থাকছে আরও 1 বছর মেয়াদ বাড়ানোর। প্রেসিডেন্ট লাপোর্তা আরও দীর্ঘ সময় তাকে রাখতে চাইলেও ফ্লিক আপাতত স্বল্পমেয়াদী চুক্তিতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ফ্লিকের অধীনেই ঐতিহাসিক ঘরোয়া ট্রাবল জিতেছে বার্সা। চলতি মৌসুমেও লিগ শিরোপার দৌড়ে সবার চেয়ে এগিয়ে তারা। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।